প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৮ অধ্যায়ে যে যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করব। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সাথে এই অঙ্কের অনেকটা মিল আছে, তাই এই অঙ্কগুলো তোমরা সবাই কি মনোযোগ সহকারে দেখবে। তো তোমরা সবাই বইয়ের ৭৮ পাতা বের করো। দেখো ৭৮ পাতার ঠিক উপরে একটা অঙ্ক দেওয়া আছে যে একটি পেন্সিলের দাম ২০ টাকা ও একটি ছবি আঁকার খাতার দাম ১৫০ টাকা। যে ৫টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতা কিনতে কত টাকা লাগবে? তাহলে প্রথমে লেখা আছে কি একটি পেন্সিলের দাম ২০ টাকা, একটি ছবি আঁকার খাতার দাম ১৫০ টাকা। তাহলে এখানে লেখা আছে ৫টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতা কিনতে কত টাকা লাগবে। তার মানে এখানেও কিন্তু একটি আছে ছবি আঁকা, এখানেও কিন্তু একটি ছবি আঁকার খাতার দাম কিন্তু বলছে, কিন্তু এখানে একটি পেন্সিলের দাম ২০ টাকা, আবার এখানে বলছে ৫টি পেন্সিল। তার মানে কি প্রথমে আগে এই ৫টি পেন্সিলের দাম কত সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব, তাহলে আমরা প্রথমে লিখব হচ্ছে একটি পেন্সিলের দাম কয় টাকা? ২০ টাকা। তাহলে এখানে কয়টি পেন্সিলের কথা বলছে? ৫টি পেন্সিলের কথা বলছে, ৫টি। তাহলে একের নিচে লিখব ৫টি পেন্সিলের দাম। তাহলে এখানে কি হবে, গুণ হবে না ভাগ হবে? একটি পেন্সিলের দাম যদি ২০ টাকা হয় তাহলে ৫টি পেন্সিলের দাম একটু বেশি হবে না? অবশ্যই বেশি হবে, বেশি বললে গুণ হবে। তাহলে ২০ গুণ ৫ কত হচ্ছে? ৫ কুড়ি ১০০ টাকা। এবার আমরা কিন্তু ৫টি পেন্সিলের দাম কিন্তু পেয়ে গেলাম। তাহলে ৫টি পেন্সিলে একটা ছবি আঁকার খাতা কিনতে কত টাকা লাগবে? তাহলে এই দুইটা কি করতে হবে? যোগ করতে হবে, কারণ একটি ছবি আঁকার খাতার দাম কিন্তু দেওয়াই আছে ১৫০ টাকা। তাহলে এখানে ১৫০ টাকা আর এখানে ১০০ টাকা, তাহলে মোট কত আছে? ২৫০ টাকা। খুব সহজ। তাহলে লিখব হচ্ছে ৫টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতার দাম, এখানে যোগ করে দেব। তাহলে ৫টি পেন্সিলের দাম কত? এখানে বের করলাম হচ্ছে ১০০ টাকা। আর একটি ছবি আঁকার খাতার দাম কিন্তু বইতে দেওয়াই আছে কত? ১৫০ টাকা। তাহলে লিখবো হচ্ছে ১৫০। এখানে টাকা দিয়ে দিলাম। এবার এই দুইটাকে যোগ করে দেব। তাহলে এই দুইটা যোগ করলে হবে ২৫০ টাকা। তাহলে এটা হচ্ছে উত্তর। এবার ৭৯ পাতায় দেখো একটা অঙ্ক আছে, ৬টি ঝুড়ির প্রতিটিতে ৩০টি করে আম আছে। ঝুড়ি আছে কয়টি? ৬টি। তাহলে ৬টি ঝুড়ির প্রতিটিতে ৩০টি করে আম আছে। তাহলে মোট কয়টা আম আছে এটা বলতে পারবা? কি করতে হবে? কারণ প্রতিটি ঝুড়িতে আছে ৩০টি আম, তাহলে ৬টি ঝুড়িতে কত হবে? এটা হচ্ছে গুণ হবে। আবার বলছে অন্য একটি ঝুড়িতে ৩৭টি আম আছে। তাহলে ৭টি ঝুড়িতে মোট কতটি আম আছে? এখানে আছে কয়টা? ৬টা ঝুড়ি, আর অন্য একটা ঝুড়ি মানে এই ৬টা বাদে আরেকটা ঝুড়ি আছে। তাহলে মোট কয়টা ঝুড়ি আছে? ৭টি। তাহলে ৭টি ঝুড়িতে মোট কতটি আম আছে? তাহলে এই অঙ্ক করার জন্য আমরা প্রথমে কি করব খেয়াল করি। আমরা প্রথমে লিখিতভাবে করি, তারপরে বইয়ের নিয়মে করব। তাহলে এখানে আমাদের প্রথমে ৬টি ঝুড়ি আছে, প্রতিটিতে ৩০টি করে আম আছে। তাহলে প্রতিটি মানে কয়টি? একটি। তাহলে একটি ঝুড়িতে কয়টি আম আছে? ৩০টি। তাহলে প্রথমে লিখব একটি ঝুড়িতে আম আছে ৩০টি। তাহলে কয়টি ঝুড়ির কথা বলে? ৬টি। তাহলে ৬টি ঝুড়িতে আম আছে 30 গুণ 6।
কারণ একটি ঝুড়িতে যদি 30টা আম থাকে তাহলে 6টি ঝুড়িতে বেশি থাকবে, আর বেশি বোঝালেই কি হবে, গুণ হবে। এবার গুণ করলে 6 আর 3 গুণ করে 3 6 18, আর এই শূন্যটা এখানে বসায় দিলেই হয়ে যাবে। তাহলে 180টি। তাহলে 6টি ঝুড়িতে আম আছে 180টি, আর এখানে অন্য একটা ঝুড়িতে 37টি আম আছে। তাহলে মোট এই 6টি আর এই একটি ঝুড়িতে, তার মানে মোট 7টি ঝুড়িতে কতটি আম আছে সেটাই লিখব। এবার লিখব 7টি ঝুড়িতে আম আছে। এই যে 6টি ঝুড়িতে আম আছে কয়টি, 180টি। 80 যোগ আর অন্য একটা ঝুড়িতে কত আছে, 37টি। তাহলে 180 যোগ 37, এখানে 83 এবার যোগ করলে উত্তর হয়ে যাবে। তাই 7 আর 0 যোগ করলে হবে 7, 3 আর 8 যোগ করলে হবে 11, 11 1 হাতে 1, 1 আর 1 2, তাহলে কত হলো 217টি। তাহলে উত্তর হচ্ছে 217টি। তাহলে উত্তর হবে 217টি। আমরা বইয়ের নিয়মটা একটু সমাধান করি। এখানে প্রথমে লেখা আছে 6টি ঝুড়িতে মোট কতটি আম আছে। তাহলে 6টি ঝুড়িতে যদি আম বের করতে হয় তাহলে এই 30-এর সাথে এই 30-এর সাথে এই 6 গুণ করতে হবে। তাহলে লিখবো হচ্ছে 30 গুণ 6। তাহলে 30 আর 6 গুণ করলে হবে 180টি। তারপর বলছে 7টি ঝুড়িতে মোট কতটি আম আছে। আমাদের এখানে 180 আছে না, এখানে আমরা লিখবো 180, আর এই অন্য একটা ঝুড়িতে আছে কত, 37টি, এখানে লিখবো হচ্ছে 37টি। তাহলে মোট আম আছে 217টি। মোট আম আছে 217টি। এখানে উত্তর হয়ে গেল। আবার বলছে গাণিতিক বাক্যে লিখলে কিভাবে করা যাবে। গাণিতিক বাক্যে যদি করি তাহলে প্রথমে লিখবো হচ্ছে এই 30-এর সাথে এই 6 আগে গুণ করে নেব। প্রথমে আমরা গুণ করলাম এখানে, তাই 30-এর সাথে 6 গুণ করব। এবার অন্য একটি ঝুড়িতে যে 37টি আম আছে সেই 37টি আম এখানে যোগ করে দেব। তাহলে 30 আর 6 যদি গুণ করা হয় তাহলে হবে 180, আর এই 37 এখানে বসে গেল। এবার যদি এই দুইটা যোগ করা হয় তাহলে হবে 217। তাহলে মোট আম হচ্ছে 217টি। এখানে আপনারা যদি গাণিতিক বাক্যে করেন তাহলে এই যে আমি যতটুকু খোপ কেটে দিলাম এই খোপের এইটুকু করলেই কিন্তু হয়ে যাবে। এবার 79 পাতা 2 নম্বর অঙ্কটা দেখি। রহিম সাহেব 185 টাকা দিয়ে 4টি তরমুজ কিনে দোকানদারকে 750 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন, এটা হচ্ছে ফেরত দেবেন হবে। রহিম সাহেব 185 টাকা দরে, এই দরে মানে হচ্ছে দামে, 185 টাকা দামে 4টি তরমুজ কিনলো। তার মানে 185 টাকা দর মানে একটি তরমুজের দামই হচ্ছে 185 টাকা। তাহলে 4টি তরমুজ কয় টাকা লাগবে, কি করতে হবে সবাই বলো তো, কি করতে হবে, এটা গুণ করতে হবে। হ্যাঁ, এবার তরমুজ কেনার পরে সে দোকানদারকে 750 টাকা যদি দেয় তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে। তাহলে প্রথম আমাদের শুরু করতে হবে কি, যেহেতু 185 টাকা দরে মানে প্রত্যেকটা তরমুজের দাম 185 টাকা, তার মানে 4টি তরমুজ কিনতে কত টাকা লাগবে। তাহলে প্রথমে আমরা লিখব, সমাধান দিয়ে প্রথমে লিখব একটি তরমুজের দাম 185 টাকা। তাহলে 4টি তরমুজের দাম 185 গুণ 4, এই গুণ করলে কত হবে 740 টাকা। তার মানে 4টি তরমুজের দাম হচ্ছে 740 টাকা। 740 টাকা দাম হচ্ছে। এবার দোকানদারকে যদি 750 টাকা দেওয়া হয় তাহলে দোকানদার কয় টাকা ফেরত দেবে, কারণ তরমুজের দাম হয়েছে 740 আর দোকানদারকে দিয়েছে 750, কয় টাকা ফেরত দিবে, কি করতে হবে, বিয়োগ করতে হবে না। তাই লিখতে হবে দোকানদার ফেরত দিবে 750 বিয়োগ 740। 750 টাকা
দোকানদারকে দিচ্ছে, আর তরমুজ কিনছে 740 টাকা, সেই জন্য 750 বিয়োগ 740, তাহলে বিয়োগ করলে হবে 10 টাকা। তাহলে দোকানদার ফেরত দেবে কি 10 টাকা। এটা হচ্ছে উত্তর। এবার 80 পাতার 3 নম্বর অঙ্কটা দেখি। একটি বিদ্যালয়ের 3য় শ্রেণীর 42 জন শিক্ষার্থীর প্রত্যেকে 30 টাকা করে চাঁদা তোলে, সেখান থেকে 1000 টাকা বন্যার্তদের সহায়তার জন্য দান করলো। এখন তাদের কাছে কত টাকা রইল? প্রশ্নটা পড়ে ভালোভাবে বুঝতে হবে যে একটি বিদ্যালয়ের 3য় শ্রেণীর 42 জন শিক্ষার্থীর প্রত্যেকে 30 টাকা করে দিচ্ছে। তার মানে 42 জন যে শিক্ষার্থী আছে, এই শিক্ষার্থী প্রত্যেকেই 30 টাকা করে দিচ্ছে। তাহলে 42 জন যদি 30 টাকা করে দেয় তাহলে কত টাকা হবে? তাহলে প্রথমে কি করতে হবে? গুণ করতে হবে, কারণ একজন যদি 30 টাকা দেয় তাহলে 42 জন কত টাকা হবে? অনেক বেশি হবে না? সেজন্য গুণ করতে হবে। এবার যা হবে সেখান থেকে বন্যার্তদের 1000 টাকা দিচ্ছে, তাহলে এখন তাদের কাছে কত টাকা রইল? আচ্ছা, প্রথমে এই অঙ্কটা আমরা লিখিতভাবে করব, তারপরে এই নিয়মে করে দেখাবো। তাহলে প্রথমে আমরা লিখব, যেহেতু এখানে প্রত্যেকে 30 টাকা করে, যেহেতু এখানে প্রত্যেকে কি 30 টাকা করে চাঁদা দিচ্ছে, তাই আমরা লিখব একজনে চাঁদা দেয় 30 টাকা। তাহলে কয়জন ছিল মোট শিক্ষার্থী? 42 জন। তাহলে 42 জনে চাঁদা দেয়, 42 গুণ 30। 42 আর 30 যদি গুণ করি তাহলে হবে 1260 টাকা। তাহলে মোট টাকা উঠছে কত? মোট টাকা উঠছে 1260 টাকা। এখন বন্যার্তদের দিচ্ছে কত? 1000 টাকা বন্যার্তদের দিচ্ছে। তাহলে এখন তাদের কাছে কত টাকা থাকবে? তাহলে এইটা বের করতে হলে কী করতে হবে? অবশ্যই বিয়োগ করতে হবে। তাই লিখব তাদের কাছে রইল, তারা যে টাকা তুলেছে 1260 টাকা, তাহলে 1260 থেকে ওই যে বন্যার্তদের যে 1000 টাকা দিয়েছে সে 1000 টাকা বিয়োগ করে দিতে হবে। তাহলে এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে উত্তর হবে 260 টাকা। তাহলে তাদের কাছে রইল কত? 260 টাকা। এটা হচ্ছে উত্তর। এই 3 নম্বর অঙ্কটা বইতে যেভাবে করতে বলেছে আমরা সেভাবে করি। সেভাবে করলে কিভাবে করব? প্রথমে বলছে 30 জনে মোট কত টাকা হবে। তাহলে 30 জনে আমরা প্রথমে কি গুণ করলাম না অঙ্ক করার সময়? তাহলে 42 আর 30 প্রথমে গুণ করতে হবে। তাহলে লিখবো হচ্ছে 42 গুণ 30। তাহলে 42 আর 30 যদি গুণ করা হয় তাহলে কত টাকা হবে? 42 আর 30 যদি গুণ করা হয় তাহলে 1260 টাকা হবে। আচ্ছা, তারপরে বন্যার্তদের দেওয়ার পর তাদের কাছে কত টাকা রইল? তাহলে এইটা বের করার জন্য কি করতে হবে? 1260 টাকা থেকে বন্যার্তদের যে 1000 টাকা দিচ্ছে সেটা বিয়োগ করে দেব, আর বিয়োগ করলে হবে 260 টাকা। এটাও কিন্তু একটা উত্তর হয়ে গেল। এইভাবেও করা যাবে। আবার অঙ্কটি গাণিতিক বাক্যে যদি করি তাহলে কিভাবে হবে? তাহলে প্রথমে আমরা কি করলাম, এই যে 42 আর 30 গুণ করলাম, এখানে গুণ দিয়েছে যেহেতু, তাহলে 42 আর 30 গুণ করতে হবে, আর বিয়োগ করলাম কত? এই যে 1000 টাকা বিয়োগ করলাম। প্রথমে গুণ করতে হবে, তাহলে গুণ করলে হবে 1260, আর এখানে লিখবো 1000, কারণ 1000 তো আছেই। এবার বিয়োগ করলে হবে 260। তাহলে অবশিষ্ট রইল 260 টাকা।